আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদ্দুক ইসলাম এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের রিবনের হোম ট্যাবে কি কি অপশন আছে বা কি কি মেনু গ্রুপ আছে এবং কি কি কমান্ডস আছে। আমরা এই সম্পর্কে একটা বেসিক ধারণা নেব এবং ভবিষ্যতে আমরা প্রত্যেকটা মেনুর ইন ডিটেল ভিডিও যখন পাবলিশ করব তখন আরো ডিটেইলসে কথা হবে। গত ভিডিওতে আমরা ফাইল বা ব্যাকস্টেজ ভিউ নিয়ে কথা বলেছি। এই ভিডিওটি আপনারা দেখতে চাইলে অবশ্যই এই লিংক থেকে দেখে নেবেন। এখন আমরা আছি হোম ট্যাবে। হোম ট্যাবের মধ্যে কয়েকটা মেনু গ্রুপ আছে। ফার্স্ট মেনু গ্রুপ হচ্ছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডকে আমি মেনু গ্রুপ কেন বলছি, কারণ এটা একটা গ্রুপ আকারে আছে, এর ভিতরে প্রত্যেকটা ড্রপ ডাউনের মধ্যে কিছু কমান্ড আছে। এটা একটা মেনু গ্রুপ এবং এটাকে একটা বার দিয়ে ডিভাইড করা আছে। সেকেন্ড মেনু গ্রুপ হচ্ছে ফন্ট। ফন্ট রিলেটেড সকল কমান্ডস গুলো এখানে আছে। এর পরের মেনু গ্রুপটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট রিলেটেড মেনুগুলো আপনি এখানে পাবেন। এর পরবর্তীতে আছে নাম্বার, স্টাইল, সেল, এরপরে আছে এডিটিং। আমরা এই সবগুলো মেনু এবং এর কমান্ডস গুলোর বেসিক ধারণা এই টিউটোরিয়াল থেকে পাবো। আমরা ক্লিপবোর্ডে যাচ্ছি। ক্লিপবোর্ডের ফার্স্ট অপশনটা হচ্ছে কাট। যে কোনো টেক্সটকে যদি কাট করতে চাই, মানে এখান থেকে মুছে ফেলবো আর এক জায়গায় রেখে দিব, এখান থেকে যে মুছে ফেলার ব্যাপারটা এটা আপনি কাট থেকে করতে পারেন। এটা যখন আমি কাট করব, আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানকার সিলেকশনটা একটু চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে কাটের সিলেকশন। এটা এরকম দেখতে হলেই আপনি বুঝতে পারবেন যে এই সেলটা অলরেডি কাট করা আছে। চলুন আমরা পেস্টের অপশনটি আগে দেখি। এখানে আছে পেস্টের অপশন। আপনি যদি এই সেলটাকে এখানে রেখে সিলেক্ট করে তারপরে এখানে চাপ দেন, এই সেলটার ইনফরমেশন এখান থেকে মুছে গেল এবং এখানে পেস্ট হলো। এটা হচ্ছে কাট এবং পেস্ট। আর কপি এবং পেস্ট হচ্ছে আপনি এখান থেকে যদি কপি করেন, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, বা এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনি কপি করতে পারেন। আর এটা যদি আপনি এই সেলটাতে সিলেক্ট করেন এবং এখান থেকে পেস্ট করেন, তাহলে দেখবেন দুইটি সেলেই একই ইনফরমেশন আছে। কপির ব্যাপারটা আমরা এমনিতেই বুঝতে পারছি, একই জিনিসকে আমরা আরেকটা কপি তৈরি করব। কাটের ব্যাপারটা হচ্ছে আমরা যে জিনিসটি এখানে আছে সেটা পরবর্তী নির্দিষ্ট লোকেশনে ট্রান্সফার করে দিব। এটা হচ্ছে কাট। এর পরবর্তী অপশন হচ্ছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাটের যে ব্যাপারটা আছে, যেমন এটা আপনি ফন্টে দেখতে পাবেন, আমি আগেই দেখিয়ে দিচ্ছি। আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, এটার ফিল কালার আমি চেঞ্জ করে দিলাম বা হাইলাইট করে দিলাম। এটা কিন্তু একটা ফরম্যাটিং হলো। আমাদের ইনফরমেশনে কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র সেলের কালারটা চেঞ্জ হচ্ছে। এই ফরম্যাটটা যদি আমি সবগুলো সেলে অ্যাপ্লাই করতে চাই, আমি এখান থেকে যদি ফরম্যাট পেইন্টারে ক্লিক করি, এই সেলে যে ফরম্যাটিং আছে সেটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি বাকি সেলগুলো যখন সিলেক্ট করলাম, সেম ফরম্যাটিং বাকি সেলে হয়ে গেল। এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। এর পরবর্তী অপশন হচ্ছে ফন্ট। ফন্টের মধ্যে আপনি পাবেন ফন্ট কি থাকবে সেটা। আপনি এখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন। সাপোজ আমি এটাকে এখানে নিয়ে আসি, এবার আপনার বুঝতে সুবিধা হবে। এখান থেকে যদি আমি ফন্ট চেঞ্জ করি, আপনি দেখতে পাবেন আমার সিলেকশনের ফন্টগুলো চেঞ্জ হচ্ছে। এরপরে আছে ফন্ট সাইজ। এখান থেকে আপনি ফন্ট সাইজ সিলেক্ট করতে পারেন। এর ঠিক পাশে আছে ইনক্রিজ ফন্ট সাইজ। এখানে ক্লিক করলে ফন্ট সাইজ আরো ইনক্রিজ হবে। এর পাশেরটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। এখান থেকে আপনি ফন্ট সাইজটাকে কমাতে পারবেন। এরপরে আছে বোল্ড। আপনি যদি কোনো সেল সিলেক্ট করে এটা ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার ওই ইনফরমেশন গুলো বোল্ড আকারে দেখা যাবে। এরপরে আছে ইটালিক। এটা ব্যবহার করলে আপনার লেখাগুলো ইটালিক ফরম্যাটে চলে আসবে। এরপরে আছে হচ্ছে আন্ডারলাইন। এটাতে আপনি ক্লিক করলে আপনার সেলের লেখার নিচে একটা আন্ডারলাইন থাকবে। আমি যদি এটা সিলেক্ট করি, এখানে একটা ড্রপ ডাউন আছে, এখানে যদি আমি ক্লিক করি, আপনি ডাবল আন্ডারলাইনও এখান থেকে করতে পারেন। আপনার লেখাটার নিচে এখন দুইটি আন্ডারলাইন হলো। এর পরবর্তী অপশন হচ্ছে বর্ডার। বর্ডার কাকে বলে, আমি যদি এই সেলগুলোকে সিলেক্ট করি, এবার এখান থেকে আমি যদি অল বর্ডার দেই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা সেলের চারিদিকে একটি বর্ডার অ্যাড হয়েছে। এটাই হচ্ছে বর্ডারের কাজ। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের বর্ডার ইউজ করতে পারেন, বর্ডার রিমুভ করতে পারেন। বর্ডারের যত রকম ফাংশনালিটি আপনি এখান থেকে পাবেন। এরপরে আছে ফিল কালার। ফিল কালার মানে হচ্ছে আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ডের কি কালার হবে সেটা। আর এরপরে আছে ফন্ট কালার। ফন্ট কালার মানে হচ্ছে আপনার টেক্সটটা কি কালারের থাকবে সেটা। এর পরবর্তীতে আছে অ্যালাইনমেন্ট। আপনি একটি টেক্সটকে সিলেক্ট করলে এই টেক্সটের অ্যালাইনমেন্ট এখান থেকে ঠিক করবেন। আমি এই সেলটাকে একটু রিসাইজ করি। এটা হচ্ছে টপ অ্যালাইন, মানে আপনার লেখাটা উপরের দিকে থাকবে। মিডল অ্যালাইন, লেখাটা মাঝামাঝি থাকবে। এটা হচ্ছে লেখাটা নিচে থাকবে। এখান থেকে মিডল আমরা সিলেক্ট করি, এখানে লেফট, এই টেক্সটটা বাম দিকে থাকবে। রাইটে দিলে ডান দিকে থাকবে, মিডলে দিলে মাঝামাঝিতে থাকবে। এর পরবর্তী অপশন হচ্ছে ওরিয়েন্টেশনের। আপনার টেক্সট বা ভ্যালুটি কোন দিকে ঘোরানো থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনার লেখার ওরিয়েন্টেশনটি এখন চেঞ্জ হয়ে গেল।
এরপরে আছে ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট। আপনি যদি এটাতে ক্লিক করেন আপনি দেখতে পাচ্ছেন আপনার টেক্সটটা ডান দিকে চলে যাচ্ছে। এটাতে আমরা ইনডেন্ট ইনক্রিজ করছি, আবার আমরা ডিক্রিজ করলে আস্তে আস্তে এটা বাম দিকে সরে যাচ্ছে। এর পরবর্তীতে আছে র‍্যাপ টেক্সট। এটাতে আপনি ক্লিক করলে আপনার টেক্সটটি আপনার সেলের বাইরে কখনোই যাবে না। এখন যদি আমি এটাকে আবার ক্লিক করি আপনি দেখতে পাচ্ছেন এই লেখাটা পরবর্তী সেলের উপরে চলে আসছে। যদিও ইনফরমেশনটা এই সেলেই থাকবে কিন্তু লেখাটা পরবর্তী সেলেও যেতে পারে আপনার যদি সেল সাইজ ছোট হয়। যেমন এখানে আমি কলামের সাইজটা একটু কমিয়ে নিলাম কিন্তু লেখাটা এই সেল থেকে বাইরে চলে আসছে। যদি আমি এখানে র‍্যাপ টেক্সট ক্লিক করি তাহলে এই লেখাটা এই সেলের মধ্যেই থাকবে। এর পরবর্তীতে আছে মার্জ এন্ড সেন্টার, মানে দুইটা সেলকে একসাথে মার্জ করার অপশন এখানে পাবেন। এখানে ক্লিক করলে ওই দুইটা সেলই একটি সেলে কনভার্ট হয়ে যাবে এবং এর লেখাগুলো সেন্টার হয়ে যাবে। এটাই হচ্ছে মার্জ এন্ড সেন্টার। এখান থেকে যদি আমি ড্রপ ডাউনে ক্লিক করি আমি চাইলে আনমার্জ করে দিতে পারি। মনে রাখবেন সেল মার্জ করা একটা ব্যাড প্র্যাকটিস। যদি আপনি এটা টেবিল বা ডেটাবেজের মাঝামাঝিতে করে থাকেন, আপনি যদি হেডারে করতে চান করতে পারেন, আপনি যদি আলাদা কোনো টেক্সটকে প্রায়োরিটি দেওয়ার জন্য করতে চান অবশ্যই করতে পারেন। কোনো ক্যালকুলেশনের মধ্যেই মার্জ সেল রাখা উচিত না। এর পরবর্তী অপশন হচ্ছে নাম্বার। এখানে নাম্বার বলতে আপনি নাম্বারের ফরম্যাটিং কিভাবে করবেন সেটা। আমি যদি এখানে ভ্যালু লিখি এই লেখাটার যে ফরম্যাটিং হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখানে এটাকে আমরা চাইলে কারেন্সিতে দিতে পারি, ডলার সাইন অ্যাড করতে পারি এবং বিভিন্ন সাইন আপনি এখান থেকে করতে পারেন। আপনি চাইলে এটাকে পার্সেন্টেজে দেখাতে পারেন, আপনি কমা স্টাইলও এখান থেকে সিলেক্ট করতে পারেন, আপনি এখান থেকে ডেসিমেল কমাতে পারেন বা বাড়াতে পারেন। পরবর্তী অপশন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এটা একটা অ্যাডভান্স ফিচার মাইক্রোসফট এক্সেলের। এটা নিয়ে আমরা ডিটেইলসে ভিডিও তৈরি করব। এখানকার মেইন ব্যাপারটা হচ্ছে আপনি ফরম্যাটিং করবেন নির্দিষ্ট কন্ডিশনের উপরে। যদি কোনো ভ্যালু 10 এর বড় হয় তাহলে আমার সেল ফরম্যাটিংটা এরকম হবে, যদি কোনো ভ্যালু 10 এর কম হয় আমার সেল ফরম্যাটিংটা এমন হবে। এই ফরম্যাটিং এর যে কন্ডিশনগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন আমাদের একটা বেসিক অপশন থাকতে পারে, যদি কেউ 40 পায় তাহলে সে পাস করবে এবং আমরা ওই সেলটাকে গ্রিন কালারে ট্রান্সফার করে দেব। সাপোজ আমরা এটাই করতে যাচ্ছি। এখানে এই সেলটুকু আমি আগে বর্ডার অ্যাড করে নিই, তার মানে আমি এখানেই কাজ করব। এখানে আমি একটা কন্ডিশন দিব, হাইলাইট সেল রুলস, এরপরে গ্রেটার দেন আমি যদি এখানে 40 লিখি এবং এখান থেকে আমি কাস্টম ফরম্যাটে গিয়ে আমাদের ফিল কালার কোনটা, আমাদের টেক্সটের ব্যাকগ্রাউন্ড, এটা আমরা সবুজ কালার করব। ক্লিক ওকে। 40 এর উপরে হলে গ্রিন হবে। এটা আমাদের এখানে ফরম্যাটিং করা আছে কিন্তু কোনো ফরম্যাটিং নাই কারণ আমাদের এখানে ভ্যালু নাই। আমি যদি এখানে লিখি 30 কোনো চেঞ্জ নাই, আমি যদি এখানে লিখি 40 কোনো চেঞ্জ নেই, কিন্তু আমি যদি লিখি 41 এটা গ্রিন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর সব থেকে বেসিক কাজ। আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর এরকম বিভিন্ন অপশন এখান থেকে দেখতে পারবো ইনশাআল্লাহ। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর ডিটেইলস ভিডিওতে অনেক ইনফরমেশন শেয়ার করতে পারবো। এর পরবর্তী অপশন ফরম্যাট অ্যাজ টেবিল। আমি এখানকার ফরম্যাটিং গুলোকে রিমুভ করে দেই, সিলেক্ট করি। এখান থেকে যদি আমি ফরম্যাট অ্যাজ টেবিল দেই আমাদের টেবিল ফরম্যাটে ইনফরমেশন গুলো রেডি হয়ে যাবে। এখানে মাই টেবিল হ্যাজ হেডার, আমার কোনো টেবিলের হেডার নেই, আমি দিচ্ছি না। ক্লিক ওকে করলে আপনি দেখেন এটা টেবিলের ফরম্যাটে চলে আসলো। এবার আমাদের নতুন একটা ট্যাব ওপেন হলো, টেবিল ডিজাইন। তার মানে আমরা এই ডাটাকে একটা টেবিলে কনভার্ট করে ফেলেছি। এখান থেকে আমি চাইলে টেবিলটিকে এক্সপ্যান্ড করতে পারি। ঠিক আছে, আমি আবার আগের পজিশনে ব্যাক আসলাম। এর পরবর্তী অপশন হচ্ছে সেল স্টাইল। এখান থেকে আপনি সেলের স্টাইল ঠিক করতে পারেন। একটা সেল সিলেক্ট করলেন, সেল স্টাইলে গেলেন এবং এখানে আমরা এটাকে হেডিং এর মতো করে দেখতে চাই। এই হচ্ছে সেলের স্টাইলটি হেডিং হিসেবে আমরা চেঞ্জ করে নিলাম। এর পরবর্তী অপশন হচ্ছে ইনসার্ট। ইনসার্টে আপনি সেল ইনসার্ট করতে পারেন, রো ইনসার্ট করতে পারেন, কলাম ইনসার্ট করতে পারেন, ওয়ার্কশিট ইনসার্ট করতে পারেন। এই প্রত্যেকটা চতুর্ভুজে একটা সেল, এই সেল আপনি নতুন ইনসার্ট করবেন কোথায়? সাপোজ আমি এখানে আছি কলাম এর 3 নম্বর রোতে, আমি এখানে ইনসার্টে গিয়ে যদি আমি সেল ক্লিক করি, এখন যে সেলটা আছে এখানে সেই সেলটাকে আমরা কোথায় শিফট করব? ডানে বা নিচে? কোথায় আমরা এটাকে শিফট করব? কারণ যদি আপনি এখানে কোনো সেল ইনসার্ট করতে চান আপনার আগের সেলটার আপডেটটা কি হবে, আগের সেলটা আপনি কোথায় পাঠাতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। বা আপনি যদি চান পুরো নতুন একটা রো এখানে ইনসার্ট করবেন আপনি করতে পারেন। আপনি চাইলে একটা কলামও ইনসার্ট করতে পারেন। আমরা প্রথমটাই দেখি, শিফট সেলস রাইট। আমি যদি এখানে ক্লিক ওকে করি আমাদের এখানে নতুন একটা সেল জেনারেট হয়েছে এবং এখানকার ডাটাটা আমি ডানে ট্রান্সফার করে দিচ্ছি।
ঠিক সেভাবেই আপনি এখানে নতুন রো অ্যাড করতে পারেন, কলাম অ্যাড করতে পারেন, ওয়ার্কশিট অ্যাড করতে পারেন। পরবর্তী অপশনটি হচ্ছে ডিলিট। আপনি যে সেলটা এখন তৈরি করলেন সেটা যদি আপনি ডিলিট করতে চান, এখান থেকে আপনি ডিলিট সেল করবেন। এখন এটা আমাদের কাছে জানতে চাচ্ছি এই সেলটা ডিলিট করার পর পরবর্তী সেলটা আমরা কোথা থেকে নিয়ে এসে এখানে পূরণ করব। আমরা এখানে বাম দিক দিয়ে নিয়ে যাব, তার মানে প্রথমে আমরা ডানে সরিয়ে দিয়েছি, এবার এই সেলটাই এখানে চলে আসবে আর এই যে সেলটা ফাঁকা আছে এটা ডিলিট হয়ে যাবে। এটা ক্লিক ওকে করলে চলে আসলো। ঠিক এভাবেই আপনি রো কে ডিলিট করতে পারেন, কলামকে করতে পারেন এবং ওয়ার্কশিটকেও ডিলিট করতে পারেন। এর পরবর্তী অপশন হচ্ছে ফরম্যাট। ফরম্যাটিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এখান থেকে আপনি রো হাইট, কলাম ওয়েট, ভিজিবিলিটি, মানে আপনি চাইলে রো হাইট করতে পারেন, কলাম হাইট করতে পারেন, ওয়ার্কশিটের রিনেম করতে পারেন, এখান থেকে আপনার ওয়ার্কশিট থেকে আরেকটা ওয়ার্কশিটে মুভ করে দিতে পারেন বা কপি করতে পারেন। ট্যাব কালার বলতে এই শীট নেমের যে কালারটা, এই ট্যাবের কালারটা চেঞ্জ করতে পারেন, ওয়ার্কশিটকে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারেন, সেলকে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারেন এবং সেলের ফরম্যাটিং আপনি এখান থেকে করতে পারেন। এর পরবর্তী অপশন হচ্ছে অটো সাম। এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এখানে আমাদের তিনটা ভ্যালু আছে, আমরা এখানে অটো সাম ক্লিক করলে পরবর্তী সেলে অটোমেটিক্যালি এই তিনটা যোগফল দেখাবে। এর পরবর্তী অপশন হচ্ছে ফিল ডাউন, রাইট, আপ, লেফট। অটো ফিলের অপশনগুলো আপনি এখানে পাবেন। অটোফিল এটা আপনি এখন বুঝতে পারবেন না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমি এগুলো ডিটেইলস ক্লিয়ার করব। এরপরে আছে ক্লিয়ার। আপনি এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন, আমি অনেকবার ফরম্যাটিং ক্লিয়ার করেছি। আপনি যদি এখানে ডিলিট করেন পুরো সেলটা ডিলিট হয়ে গেল, বাট আপনি এখানে ক্লিয়ার থেকে ক্লিয়ার অল দিলে পুরো সেলটা ডিলিট হবে, ক্লিয়ার ফরম্যাট দিলে ফরম্যাটিংটা শুধু ডিলিট হলো। আবার যদি আমি আন্ডু করি, এখান থেকে ক্লিয়ারে গিয়ে যদি আমি ক্লিয়ার কন্টেন্ট দেই, ফরম্যাটিং সেম থাকবে, পরবর্তীতে যা লিখবো সেম ফরম্যাটিং এই হবে, কিন্তু সেলের ভ্যালুটা রিমুভ হবে। হাইপার লিঙ্ক থাকলে আপনি এখান থেকে রিমুভ করতে পারেন। এর পরবর্তী আছে সর্ট এন্ড ফিল্টার। আমরা কলাম এ সিলেক্ট করলাম, সর্ট এন্ড ফিল্টার, সর্ট বাই এ টু জেড, এবং আমাদের প্রত্যেকটা সেল সর্টিং হয়ে গিয়েছে বাই অ্যালফাবেট। ওকে, আপনি সর্ট বাই ফিল্টারে বিভিন্ন রকম সর্টের এবং ফিল্টারের অপশন আছে, আমরা পরবর্তীতে ডিটেইলস আলোচনা করব। ফাইন্ড এন্ড সিলেক্ট, যে কোনো কিছু খুঁজে বের করতে চাইলে আমরা এটা ইউজ করতে পারি। আমরা যদি এখানে এক্সেল লিখে ফাইন্ড অল দিই, তাহলে যতগুলো সেলে এক্সেল লেখা আছে প্রত্যেকটা এখানে লিস্ট আকারে আসবে। আমি যদি এখান থেকে ক্লিক করি, সেই সেলটা সিলেক্টেড হয়ে যাবে। আশা করি আমরা মাইক্রোসফট এক্সেলের রিবনের হোম ট্যাবের মেনুগুলো বুঝতে পেরেছি। আমরা এখন শুধুমাত্র জানবো কি কি ফিচার মাইক্রোসফট এক্সেলে আছে, এটার কাজ কিভাবে করতে হয় আমরা ডিটেইলসে ইন ফিউচারে আলোচনা করব। টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এই টিউটোরিয়ালগুলোকে কিভাবে ইমপ্রুভ করলে আপনাদের জন্য সহজ হবে সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করছি বিগিনারদের জন্য সহজ করে টিউটোরিয়াল রেডি করা, এজন্যই আমি সবকিছু সাধারণভাবে একটা পরিচিতি দিচ্ছি। পরবর্তীতে আমরা ডিটেইলসে আস্তে আস্তে যাব। আশা করি পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। আসসালামু আলাইকুম।